আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে। দেখুন নিকোল, গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো, কারা মদদ দিল, কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারলো, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা, তাই নয় কি? কিংবা ধরুন 32 নম্বরে 2 দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো, মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো, আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা জানাচ্ছে। সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি, কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি, ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না, এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভেবে যে ও আচ্ছা, সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে, সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে। কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে। মানে হোয়াট ডাজ ইট মিন? আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন? আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল। এবং 18 কোটি মানুষ, মতান্তরে 20 কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারত। মানে এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ, সেই মানুষগুলো বিশ্বাস করেন কোন রং লেবাজের মানুষ না, একেবারে আম জনতা। আপনার প্রোগ্রামের যে হেডলাইন, সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি, তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে, ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এইটা কি এই 22 জন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয়? আমরা তো কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা সরকারকে রাখি যাতে জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু বজায় থাকে। সেটা আপনাকে এনশিওর করতে কি ডেভিল হান্ট, অ্যাঞ্জেল হান্ট, কি জানি আরেকটা বললেন, এগুলো মনেও রাখতে চাই না আমি। এগুলো ভারী ভারী নাম না, আমি মনে রাখতে চাই না নিকোল। এইসব ভারী ভারী নাম দিয়ে, শব্দ দিয়ে কেন আপনাকে আওয়াজ দিতে হয়? আমি আসলে আর কোনো শব্দ নিয়ে আলোচনা করতে চাই না, আমি কাজ দেখতে চাই। আজকে শুরু হয়েছে যে 1000 কয়টা মানুষের কথা আপনি বললেন ধরা হয়েছে, তাদেরকে গত পরশু কেন ধরা হয় নাই? মানে তারা কি গত পরশু ফেরেশতা ছিল, ডেভিল হান্টের পর শয়তান হয়েছে? তা তো না নিকোল, প্লিজ কাজ করতে বলেন। হ্যাঁ, মানে আমরা শব্দের জাদুতে অনেক বেশি বিপদ, তার জন্য কি 6 মাস অনেক বেশি সময় নয়? কিন্তু এই 6 মাসে আমরা কি একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি? 6 মাস মানে 180 দিন। আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো, যেদিন শাহবাগে কেউ বসেনি, যেদিন সায়েন্স ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি, কিংবা যেদিন আজকেও হয়েছে, একদম তাই, এবং কিংবা যেদিন দুই পক্ষের মারামারি হয়নি, কিংবা ছিনতাই বা খুন রাহাজানির মতন ঘটনা ঘটে নাই, প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে। সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা, এটা কি আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে? এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত, পশ্চিমের রাজনীতির মতো নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পর পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। আমাদের রাজনীতি মসৃণ নয়, আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত, ভীষণ উঁচু নিচু, এবড়ো খেবড়ো আমাদের রাজনীতির পথ। সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না। আপনি দেখুন, শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু
বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন, কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না, বা পাবলিক স্পিকিং এ উনি যেতে পারবেন না। কিন্তু হাসিনা ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন, এবং লাস্টলি উনি যখন 32 নম্বর ভাঙার আগের রাতে, মানে আগের রাত তো ঠিক না, রাত সন্ধ্যা 7টা থেকেই 32 নম্বর ভাঙা শুরু হয়েছে, রাত 9টার দিকে উনি বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য। এবং তারপরে আমরা দেখলাম 2 দিন ধরে টানা ভাঙচুর হলো, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে লুটপাট হলো, হামলা হলো, ভাঙচুর হলো, আগুন দেয়া হলো, এবং একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম। এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং নিকোল, যেটা আমি একটু আগে বলছিলাম, সরকার বিবৃতি দিয়ে তার দায়টা সারলো। সরকার কিন্তু তার বেশি কিছু করেনি, মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে। আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা, কারণ আমাদের ভুলে যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে। এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয়, বা কোনো মহল তৈরি করে, তখন এটা তো ভাবাটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ হয়তো বা করছেন ভেতর থেকে। এরকম কোনো কথাই কি আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগে থেকে ফাঁদের বিষয় যদি জানি, আগে থেকে সতর্ক কেন করলো না? আমি আপনাকে একটু যদি ওনার বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি। ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয়ে, নির্বাচনটা কোনো কারণে আরো 1 বছর 2 বছর 1.5 বছর পিছিয়ে যায়, সবচেয়ে বেশি লাভবান কারা হবে? সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না, কোনো দলের কর্মী বা নেতা নয়, যারা রাজনীতি মানে 5 বছর পর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে, এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা, সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে, কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকোল। এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধুর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা পড়তে হয় নাই, হ্যাঁ, তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন? এবং এই যে উফ শব্দটা, এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোনো দল পাবে না, এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে, তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না। আর আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং মাশাআল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। 94 সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন, মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন, পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। 91 সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীত্বের স্বাদ পাননি, কিন্তু 2024-এর শেখ হাসিনা কিন্তু 20 বছর প্রধানমন্ত্রীত্বের স্বাদ পেয়েছেন। 96 থেকে 2001 এবং 8 থেকে 24, 20 বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন। 1, 2 হচ্ছে 91-এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি, বেইজ্জতি হতে হয় নাই। 2024-এ শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হচ্ছে, যার 3 দিন আগে তিনি তার নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে, তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু ওনাকে পালাতে হয়েছে। সো এই যে অপমান, দুর্দশা এবং তার অটোমেটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া, সেই সবকিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু 91-এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন। এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর ভাবে আসবেন, এবং তিনি তাই করছেন। মির্জা ফখরুল ইসলাম আলম আমাদের মহাসচিব মাত্রই ফিরেছেন, তো ওনার মুখ থেকে এই এখন পর্যন্ত আমার সরাসরি কোনো কথা হয়নি, বাট যেটা দেখেছি সেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। এবং ব্যারিস্টার জাইমা রহমান, উনি নিজেও একজন ব্যারিস্টার, উনি খুবই চমৎকার ভাবে রিপ্রেজেন্ট করেছেন। আপনারা জানেন যে অ্যাক্টিং চেয়ারম্যান এই মুহূর্তে লন্ডনে আছেন, বিকজ ওনার মা আমাদের বিএনপি চেয়ারপারসন কিন্তু চিকিৎসার পারপাসে এখন লন্ডনে আছেন। সো ওনার পক্ষে সম্ভব ছিল না ওনার মাকে রেখে এই মুহূর্তে আমেরিকা ফ্লাই করা। সো ওনার জায়গায় ওনার কন্যা গেছেন, এবং কন্যা অত্যন্ত যোগ্য একজন নারী, এবং তিনি নিজেও ব্যারিস্টার। তার সম্পর্কে আমি যেটুকু শুনি, তার পলিটিক্যাল নলেজও যথেষ্ট গভীর। জি, আজকের গণমাধ্যম কিন্তু রাজধানীর পান্থকুঞ্জ ও হাতিরঝিল ভরাট করে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রতিবাদে দীর্ঘদিন পরিবেশ কর্মীরা সেখানে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করলেও কেন যেন সরকারের ঠিক চোখে পড়ছে না। দেখুন, আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে না আমার দুঃখ লাগে এ কারণে যে আমি একটা টক শোতে
প্রেস সচিবের সঙ্গে ছিলাম এবং সেখানে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হয়েছিল। উনি বলেছিলেন পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি বলেছিলাম একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিত না, বিকজ পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স, খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই শেখ হাসিনা বলে গেছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে বলেই তিনি ক্ষমতায়, মানে দিলে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। সো এটা মানুষ ভাববে, পারসেপশন তৈরি হবে যে এরকম কিছু একটা আন্ডারহ্যান্ড ডিলিং হয়তো বা হতে পারে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। উনি সেটা বুঝলেনই না এবং উনি তারপর আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু শুধু দেশের চ্যানেলে না দেশের বাইরের চ্যানেলে গিয়েও বললেন। এই কথাটি আমার এখানে বলবার কারণ হচ্ছে যেই সরকারের এত বড় বড় পদে থাকা ব্যক্তিরা এটুকু বোঝেন না যে এই সরকারটি আগামীতে ভোট করবে না, সো তাকে মিথ্যা টিথ্যা বলে মানুষের মন জয় করবার কোনো দরকার নেই। সো যেটা সত্য সেটা তারা স্বীকার করুক এবং কাজ করুক। এবং সেই একই অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি করে নিশ্চিত হলেন কারো কারো যদি ক্ষমতার লোভ জেগে যায়? তিনি আসলে তিনি তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ভোট করবেন, কিন্তু অ্যাজ আ সরকার, মানে ওনারা তো আওয়ামী লীগ বা বিএনপি নন যে অ্যাজ আ পার্টি তারা ইলেকশন করবে। পার্টি নতুন করে করলে তারা তো দল সরকার থেকে সরে গিয়ে তারপরে করবেন বলে বলছেন। হ্যাঁ, মানে আমি বলছি এটা তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, এটা এভাবে বলছি, দলীয় সরকার নেই যে আবার তাকে দল হিসেবে ভোট করে গিয়ে হারা জিতার প্রশ্ন থাকে। সো এই সরকার যদি ব্যর্থতা স্বীকার করে বলতো যে হ্যাঁ আমরা কাজ করছি এবং করার চেষ্টা করছি, তাহলে শুনতে ভালো লাগতো। আমি এই প্রশ্ন করেছিলাম, পলিথিন কি আপনারা বন্ধ করতে পেরেছেন? ঢাকার খালা নাল যেগুলো আছে পুকুর সেগুলো ভরাট হয়েছে, সেগুলো কি আপনারা উদ্ধার করতে পেরেছেন? বলেছেন চেষ্টা করছি। আমাকে বলার দুদিন পরে আমি দেখলাম লাল কার্পেট বিছিয়ে 3 জন উপদেষ্টা গেছেন খাল উদ্ধার করতে। সেটা নিয়েও আবার নানান আলোচনা। সেই দিকে না যায়, ঢাকার বায়ু দূষণ নিয়ে কিন্তু দিনের পর দিন লেখালেখি হয়েছে, আলোচনা হয়েছে, কথা হয়েছে। আমরা ধরে নেই যদি পলিটিক্যাল সরকার থাকে, তাদেরকে নানান স্টেক হোল্ডার থাকে, তাদের নানান জায়গায় তাদের মানে খুঁটি বাঁধা থাকে, সো তাদেরকে অনেক কিছু হিসেব করে করতে হয়। কিন্তু এই সরকারটি তো আসলে কারো কাছে ট্যাক্স জমা দিয়ে আসে নাই বা কারো কাছে তার খুঁটিটি জমা দিয়ে আসে নাই। এই সরকারটি কেন স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারছেন? এবং আমাদের পরিবেশ উপদেষ্টা এমন একজন ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত এবং তিনি আন্তর্জাতিকভাবে পরিবেশ নিয়ে কাজ করবার জন্য বিখ্যাত হয়েছেন। গত 6 মাসে ওনাকে আমরা মিডিয়ার সামনে এসে নানান কথা বলার বাইরে আর কি করতে দেখেছি আমি জানি না। এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে করতে চাচ্ছি। সেখানে বিএনপির 31 দফা নিয়ে কথা থাকবে, সেখানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা থাকবে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ে মানুষের যে নাভিশ্বাস অবস্থা সেগুলো নিয়েও আলাপ থাকবে এবং সার্বিকভাবে নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের, একেবারে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যে সংযোগ সেটি আরেকবার চাঙ্গা করা। বিকজ নির্বাচন আমরা আশা করছি এই বছরের মধ্যেই আমরা একটি নির্বাচন পাবো। সো নির্বাচনের আগে দল পুরো আবার গোছানো এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের একটা সংযোগ করবার জন্য মূলত এই জনসভাগুলো করা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। কি আলোচনা, মানে কি নিয়ে আলোচনা হতে পারে আমি পুরোটা জানতে চাচ্ছি না, কোনো হিন্টস কে দিতে পারেন কিনা? দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তো আলোচনা হবার কথা। রাজনৈতিক পরিস্থিতি 32 নম্বরে যা হয়েছে সার্বিক। জি, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন আমরা সবকিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, তবে পদচিহ্ন রেখে যেতে চাই, পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে। 6 মাসে কিছুই হয়নি ঠিক নয়। দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলে স্থিতিশীল অবস্থায় আছে, বাইরের ডোনাররা মোটামুটি সন্তুষ্ট। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে তার যে বয়ান সেটার সাথে আপনি একমত কিনা? অর্থনৈতিক অবস্থাটা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় ছিল শেখ হাসিনার সময় এবং যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তার যদি 10 ভাগের 1 ভাগও হয়ে থাকে সেটা ভয়াবহ। এবং আমি বলছি যে তর্কের খাতিরে যদি 10-এর 1 হয় তাহলেও সেটা ভয়াবহ। সেখানে তো এটা কল্পনাই করা যায় না অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। এবং আমি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ উনি কথা কম বলেন এবং উনি কাজ সম্ভবত অনেক বেশি করেন। অর্থনীতি অনেকটাই স্থিতিশীল অবস্থায়, কিন্তু তারপরেও আমি ওনাকে বিনীতভাবে বলবো মূল্যস্ফীতি কিন্তু মানুষকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমরা তো আসলে ওনারা তো অনেক বড় বড় জায়গায় আছেন এবং ওনারা যেহেতু সরাসরি রাজনীতির সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলেন না, ওনাদের দরজা বরাবর একেবারে সাধারণ মানুষ যেতে পারতো না, কথা বলার সুযোগও ছিল না। কিন্তু আমাকে তো আসলে 15-20 দিন গ্রামে থাকি, তারপর যখন শহরে আসে আমি রিক্সায় চড়ি, গণপরিবহনে চড়ি, আমাকে অনেক মানুষের সঙ্গে কথা বলি এবং আমাকে চেনে বলে অনেক মানুষ এসে কথা বলে এবং প্রত্যেকেই কিন্তু একটা কথাই বলে, নিকোল আপা আর তো পারি না, সংসার তো চলে না। আমি সালেউদ্দিন স্যারকে অনুরোধ করব উনি এই দিকটা রমজানের আগে একটু মনোযোগ দেবেন।